আলাইকুম আমার স্নেহের ছাত্রীরা, আল্লাহর রহমতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমি বিগত ক্লাসে রিপোর্ট রাইটিং যেখানে শেষ করেছিলাম তার পরের অংশ থেকে আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। আমরা ইতিমধ্যেই জেনে গেছি একটা রিসার্চ রিপোর্টের প্রধানত তিনটা অংশ থাকে: প্রিলিমিনারি সেকশন, বডি অফ দ্য রিপোর্ট অ্যান্ড রেফারেন্স সেকশন। প্রিলিমিনারি সেকশন নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা রিপোর্টের বডি নিয়ে আলোচনা করব বা বডি অফ দ্য রিপোর্ট অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, এই অংশে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। এই অংশে থাকে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, রিসার্চ মেথোডোলজি, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, লিমিটেশনস, রিকমেন্ডেশন অ্যান্ড কনক্লুশন। মূলত ইন্ট্রোডাকশনটা হচ্ছে বডির প্রথম চ্যাপ্টার বা মূল প্রতিবেদনের প্রথম অংশ। ইন্ট্রোডাকশনে গবেষণার সমস্যা, হাইপোথিসিস এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেটা আমরা পরে জানব। এবং ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু এবং শেষ করতে হয় এটা আমরা একে একে জানব। তো আমরা যখন ইন্ট্রোডাকশনটা শুরু করব তখন তার আগে আমরা পেজের হেডলাইনে ইন্ট্রোডাকশন ব্যবহার করব এবং সেটা অবশ্যই সেন্টারে হতে হবে। ইন্ট্রোডাকশন পার্টটা শুরু হবে নতুন পেজ নাম্বার দিয়ে। এই অংশটা লেখার সময় অত্যন্ত যত্নবান হতে হবে ভাষার ব্যবহারে। যেমন আমরা আই, আওয়ার, উই, এই মাই রিসার্চ এই শব্দগুলো ব্যবহার করব না, বরঞ্চ দ্য স্টাডি শব্দটা ব্যবহার করা যেতে পারে। আমরা যখন লিখব তখন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখব। ইন্ট্রোডাকশন পার্টের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইন্ট্রোডাকশন পার্টে প্রধানত থাকে স্টাডির ব্যাকগ্রাউন্ডটা, এছাড়াও থাকে প্রবলেম স্টেটমেন্ট। এই বিষয় নিয়ে প্রিভিয়াস যে গবেষণাগুলো হয়েছে সেগুলোর অ্যানালাইসিস, রেশিওনাল অফ দ্য স্টাডি থাকে, স্টাডি অবজেক্টিভ এবং পারপাস, হাইপোথিসিস, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকে, বিভিন্ন টার্মিনোলজির ডেফিনিশন থাকে, এছাড়া থাকে কনক্লুশন। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, এখানে মূলত গবেষণার সমস্যার সাথে পরিচয় ঘটানো হয়। গবেষণার সমস্যার নেপথ্যে বা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। কখনোই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা রিসার্চ রিভিউ সেকশনের রিপ্লেসমেন্ট ঘটায় না, এটা বিষয়টা মনে রাখতে হবে। এটা গবেষণার ইন্ট্রোডাকশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ শুরু করাই হয় এই অংশটা দিয়ে। যে সমস্যা নিয়ে গবেষক কাজ করতে যাচ্ছেন, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমে সেটা পরিষ্কারভাবে বর্ণিত হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে প্রবলেম স্টেটমেন্ট কিভাবে লেখা হয় সেটা দেখানো হয়েছে। রেশিওনাল অফ দ্য স্টাডি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যে গবেষণার কাজটা করা হচ্ছে সেটার যৌক্তিকতা কি, এখানে সাধারণত সেই বিষয়ে প্রকাশ করা হয়ে থাকে। যে গবেষণাটা করা হচ্ছে সেই গবেষণার ফাইন্ডিংস দিয়ে কি কোনো নতুন থিওরি বা কনসেপ্ট ডেভেলপ হবে, না কোনো সমস্যার সমাধান করা হবে, এটা কি কোনো পলিসি মেকিংয়ের প্রয়োজন হবে, নাকি কোনো রিসার্চের গ্যাপ পূরণের জন্য প্রয়োজন। যে কোনো কারণেই হোক না কেন, যে যুক্তিতেই করা হচ্ছে না কেন, সেই যুক্তিটা যথেষ্ট শক্তিশালীভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ গবেষণার কাজটা যেটা করা হচ্ছে সেটা অত্যন্ত যৌক্তিক, এটাই এই অংশটা পড়ে যেন সহজেই বোধগম্য হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যভাবে বলা যায়, কেন এই গবেষণার কাজটা করা হচ্ছে বা এই গবেষণার প্রয়োজনটা কি, এই উত্তরটা যেন এই রেশিওনাল অফ দ্য স্টাডি অংশটা পড়ে যে কেউ পেয়ে যায়। অবজেক্টিভ, এটা ইন্ট্রোডাকশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। স্টাডির শেষে কি অর্জন করা হবে সেটা প্রধানত এখানে সামারাইজ করা হয়ে থাকে। দুই ধরনের অবজেক্টিভ আমরা লিখব, একটা হলো জেনারেল আর একটা হলো স্পেসিফিক অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভটা হলো কোনো গবেষণার সুনির্দিষ্ট লক্ষ্য, যেটা ব্রডার সেন্সে একটা সেন্টেন্সে প্রকাশ করা হয়ে থাকে এবং এটা জেনারেলাইজড ফরম্যাটে প্রকাশ করা হয়ে থাকে। এখানে স্টাডি শেষে আমরা সুনির্দিষ্টভাবে যা অর্জন করব সেটা এখানে প্রকাশ করা হয়ে থাকবে। আর স্পেসিফিক অবজেক্টিভটা হলো জেনারেল অবজেক্টিভটাকে
লজিক্যালি ব্রেকডাউন করার পর সেখানের যে অংশগুলো, সংযুক্ত অংশগুলো থাকে, সেগুলোকে স্পেসিফিক অবজেক্টিভ আকারে প্রকাশ করা হয়। একটা বিষয় খেয়াল রাখতে হবে, জেনারেল অবজেক্টিভ বা স্পেসিফিক অবজেক্টিভ, এই দুই ধরনের অবজেক্টিভই ফরমেশনের সময় অ্যাকশন ওয়ার্ডগুলো ইউজ করা হয়ে থাকে, যেমন টু অ্যাসেস, টু মেজার, এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা অবজেক্টিভের ক্যারেক্টারিস্টিক্স কেমন হওয়া উচিত সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা আদর্শ অবজেক্টিভ বা ভালো একটা অবজেক্টিভ ফর্মুলেট করার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা সংক্ষেপে স্মার্ট বলে আখ্যায়িত করতে পারি, যেটা স্লাইডে এটা বিস্তারিত বর্ণিত আছে। অবজেক্টিভ কিভাবে ফর্মুলেট করতে হয় এখানে এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি জেনারেল অবজেক্টিভ ভেঙে স্পেসিফিক অবজেক্টিভ জেনারেট করা হয়েছে। তোমরা যদি পড়ো তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে কিভাবে জেনারেল অবজেক্টিভটাকে ভেঙে স্পেসিফিক অবজেক্টিভ ফর্মুলেট করা হয়। সায়েন্টিফিক রিসার্চে হাইপোথিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। হাইপোথিসিস এটা ফর্মুলেট করা হয় কোনো একটা এক্সপেরিমেন্ট বা ডাটা কালেকশনের আগেই এটা চূড়ান্ত করে নিতে হয়। হাইপোথিসিস ফর্মুলেশনের সময় স্টাডি অবজেক্টিভটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। একটা গবেষণায় এক বা একাধিক হাইপোথিসিস থাকতে পারে। একটা ভালো হাইপোথিসিসের বৈশিষ্ট্যকে আমরা 3টা এস দিয়ে প্রকাশ করে থাকি। সেই 3টা এস হচ্ছে সিম্পল, স্পেসিফিক এবং স্টার্টেড ইন অ্যাডভান্স। আর হাইপোথিসিস এটা সিম্পল হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে। একটা সিম্পল হাইপোথিসিসে একটা প্রেডিক্টর থাকে, আর কমপ্লেক্সে একের অধিক প্রেডিক্টর থাকে। এখানে সিম্পল এবং কমপ্লেক্স দুই ধরনের হাইপোথিসিসের জন্য দুটো এক্সাম্পল দেওয়া আছে। উপরে সিম্পল হাইপোথিসিসের এক্সাম্পল যেখানে একটা প্রেডিক্টর, আর নিচে কমপ্লেক্স হাইপোথিসিসের এক্সাম্পল দেওয়া আছে যেখানে একাধিক প্রেডিক্টর উল্লেখিত আছে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই অংশে গবেষণার সমস্যাটাকে ইলাবোরেটলি একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয়। এই সেকশনে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো সামারাইজ করা হয়ে থাকে, এগুলো রিলেশনশিপগুলো দেখানো হয়ে থাকে। এছাড়া যে গবেষণার সমস্যার সাথে যে ভ্যারিয়েবলগুলো সম্পর্কিত সেই ভ্যারিয়েবলগুলো আইডেন্টিফাই করা হয় এবং সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়। এখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কিভাবে গঠন করা হয় সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যেটা তোমাদের বিষয় রিলেটেড, তোমরা পড়লেই বুঝতে পারবে। আমরা এতক্ষণ একটা গবেষণা পত্র বা রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশন অংশটা কিভাবে লিখতে হয় এবং সেখানে কি কি অংশ অন্তর্ভুক্ত থাকে প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে জানলাম। রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশন অংশটা লেখার জন্য এখানে আমি কিছু রাইটিং টিপস দিতে চাই। আমরা যখন রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশন অংশগুলো লিখব তখন আমরা তো আগের স্লাইডগুলোতে দেখেছি এখানে কি কি সেকশন অন্তর্ভুক্ত থাকবে, সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে আমার গবেষণার সাথে সম্পর্কিত তথ্যগুলো আমি সংযুক্ত করব। আরও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই অংশটা যেন অনেক বেশি বড় না হয়ে যায়, অর্থাৎ ভলিউম যেন অনেক বেশি না হয়ে যায়। এই বিষয়টা খেয়াল রেখে যদি আমরা ইন্ট্রোডাকশন লিখি সেটা আমাদের জন্য অত্যন্ত সহজ এবং অনেক উপযোগী হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রপার গাইডলাইন মেনটেন করা। আমরা আমাদের যে গাইডের অধীনে আমরা কাজ করব তার পরামর্শ আমরা নিতে পারি। আমরা আর একটা বিষয় খেয়াল করব, অনেক বেশি কোনো বিষয় নিয়ে যেন কোনো সাইটেশনে অনেক অতিরিক্ত কিছু যেন সংযুক্ত না হয়। তারপরে একটা স্টেটমেন্টের জন্য যেন মাল্টিপল সাইটেশন ব্যবহার করা ও সেটাকে সাপোর্ট হিসাবে ব্যবহার না করা হয়। খুব ক্লিয়ারলি যেন হাইপোথিসিস অথবা রিসার্চের কোশ্চেনগুলো যেন প্রেজেন্ট করা হয়। রাইট ইন শর্ট, এটা বলা হয়ে থাকে সবসময়, কারণ শর্ট ইজ অলওয়েজ সুইচ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে অনেক বেশি বড় ভলিউমের লেখা কারোই আগ্রহ এবং ধৈর্য ধরে রাখতে পারে না। এই জন্য
ছোট লেখা, আকর্ষণীয় লেখা এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, নির্ভুলভাবে উপস্থাপিত হলে সেই লেখাটা বা সেই পত্রটা বা অংশটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। আজকে এই পর্যন্তই। আগামী সেশনগুলোতে পরবর্তী অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাড়িতে থাকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। আল্লাহ হাফেজ।